আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সৌদি আরবে আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। শুক্রবার দেশটিতে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার এশার নামাজের পর পবিত্র কাবা শরীফে রমজানের প্রথম তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অস্ট্রেলিয়া, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশেও আজ থেকে রোজা শুরু হয়েছে। এছাড়া আগামীকাল থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই ও জাপান। দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ। এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এই সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাত পোহালেই মাহে রমজান, তাই সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রমজানকে ঘিরে ইতোমধ্যে বেড়েছে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম। চাল, ডাল, ছোলা, খেজুর, শসা, বেগুন, বেসন হতে শুরু করে সকল নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সে সাথে সংকট রয়েছে ভোজ্য তেলের। বিক্রেতারা বলছেন বাজারে ভোজ্য তেলের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম কিছুটা বাড়তে বলে জানান তারা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল বাদল রমজানের আগের দিন বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, জানাবেন সে বিষয়ে। ফারিয়া, আমি এখন রয়েছি রংপুরের বৃহত্তর সিটি বাজারে। আমরা দেখেছি যে আসলে আসন্ন রমজান ঘিরে বাজারের অনেক নিত্যপণ্যের দামই কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেশ কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে আজকে রংপুরে আমরা দেখছি যে এখানে যে আসলে আসন্ন রমজান ঘিরে যে ইফতারির প্রধান যে আসলে উপাদান সেটি হচ্ছে ছোলা বুট, আর সেটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। এছাড়া আমরা দেখেছি যে আসলে এখানে খেসারির ডাল ১৪০ টাকা। এছাড়া সয়াবিন তেল আমরা দেখেছি যে আসলে বহুজাত তেল অনেকাংশে পাওয়া যাচ্ছে না, অনেকাংশে কম। তবে এখানে আমরা দেখছি যে খোলা তেলটা বিক্রি হচ্ছে ১৯৫ থেকে এখানে ২০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে আসলে অনেকগুলো যেমন অ্যাঙ্কার বুটের ডাল ৭০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে, মুগ ডাল বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা। এছাড়া আমরা দেখেছি যে আসলে এই অনেকগুলো পণ্যের দামই কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রংপুরের বাজারে আমরা দেখেছি যে আসলে খেজুরের যে দাম, খেজুর আসলে ভালোটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এর পাশাপাশি যেটা নিম্নমানের খেজুর সেটি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মাছ, মাংস, মুরগি সবকিছুর দাম কিন্তু অল্প অল্প কিছু করে বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সবজি, বিশেষ করে বেগুন, যেটি কয়েকদিন আগে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, সেটা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। এছাড়া যে আসলে শসা, সেটি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। নিত্য পণ্যের দামে আসলে আমরা দেখেছি যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে অনেক কিছু দাম বৃদ্ধি পেয়েছে বলে অনেক ভোক্তারাই বলছেন, এবং তারা বলছেন যে আসলে হঠাৎ করে বাজারে কিন্তু রমজান উপলক্ষে অনেক দাম বাড়িয়েছে সিন্ডিকেট, যার পরে আসলে নিম্ন আয়ের যারা মধ্যভোক্তা তারা কিন্তু আসলে অনেকটা ভোগান্তিতে পড়ে যাচ্ছেন, কারণ বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে।
সব মিলিয়ে যে আসলে রংপুরের বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা নাজুক অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে শসা বিক্রি হচ্ছে এখানে 50 টাকা, লেবু বিক্রি হচ্ছে এখানে আমরা দেখেছি যে আসলে 40 টাকা হালা। এই নিয়ে আসলে রংপুরের সাধারণ মানুষের মধ্যে আসলে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে কিন্তু বাজারে অনেক কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আসলে এটা নিয়ন্ত্রণে আসলে সরকারি কঠোর মনিটরিং তৎপরতা দরকার রয়েছে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে যে আসলে রংপুরের সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত নাজুক অবস্থা বিরাজ করার মানে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তা ফারিয়া, এ ছিল আমার কাছে রংপুরের বাজার থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের দমনে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। তারই ধারাবাহিকতায় গেল রাতে রাজধানীর হাতিঝিল সহ বিভিন্ন এলাকায় চলে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান। গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ও বাইকারদের হেলমেট না থাকায় 50টিরও বেশি মামলা দেওয়া হয়। এছাড়া সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। যৌথ বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানায় জনসাধারণ। সেই সাথে এমন অভিযান চলমান রাখার দাবি জানায় তারা। যে এগুলা করতেছে খুবই ভালো করতেছে, এগুলা না হলে তো রাস্তাঘাটের যে পরিস্থিতি খুবই খারাপ। ছেলে বাইরে যাচ্ছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, এখন একটা সিকিউরিটি পেলাম, এটা আমাদের জন্য ভালো। তারা তাদের দায়িত্ব পালন করতেছে, এটা অবশ্যই জনসাধারণের জন্য এটা আনন্দের বা স্বস্তিকর ব্যাপার। খুব ভালোভাবে দেখছি। ফাইনালি হোপফুলি আমরা ভালো রিফ্লেকশন দেখতে পাচ্ছি এবং আশা করি এটা কন্টিনিউ থাকবে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাই অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানায় সামাজিক সংগঠনটি। সকালে মানিক মে এভিনিউয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধনে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার বলেন, যেখানে সেখানে নিরপরাধ মানুষ এখনও হয়রানির শিকার হচ্ছে। ডেভিল হান্ট অভিযানও নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। দাবি জানান, অপরাধীদের গ্রেফতার করতে হবে, সে যে দলেরই হোক। সংস্কারের মধ্য দিয়ে শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়ে রাজনীতিতে ধর্মের অপব্যবহার না করার আহ্বান জানায় সুজন। বক্তারা বলেন, দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই খবরগুলো আমরা গণমাধ্যমে প্রতিনিয়তই দেখছি, পত্রপত্রিকা খুললে আমরা প্রতিনিয়তই দেখছি। আমরা দেখছি এখন অপারেশন ডেভিল হ্যান্ড চলছে, তার মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। গেল রাতে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আসিফ ও তার স্ত্রী শান্তা। তারা ধামরায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচ তলার একটি কক্ষে বিস্ফোরণ হয়। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এখন সকালের কাছে বাইরে আমরা ভয়ে বাইরে চলে গেছি। শব্দ শোনার সাথে সাথে আমি এখানে আসছি, এসে দেখলাম যে এখানে ধোঁয়া দিয়ে ভরে গেছে আর কি। 2 জন আহত হয়েছে, স্বামী স্ত্রী, ওনারা ভাড়াটিয়া, ওদেরকে তো হাসপাতালে নিয়ে নিয়েছেন। এই গ্যাস বিস্ফোরণের ফলে কি ধরনের দুর্ঘটনা। মাছের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা, তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই মধ্যে নদী থেকে ফিরে এসেছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 392 কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চর পিয়াল পর্যন্ত, মেঘনা নদীর শাহবাজপুরের 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার। এছাড়া চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার।
এবং শরীয়তপুরের পদ্মার ২০ কিলোমিটার। এছাড়াও বরিশালে ৮২ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ১৬০ কেজি করে চাল দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকে থেকে আগামী ৬০ দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। ২০০ ফোর্স মোতায়েন আছে। আর ২৬টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ইলিশ সহ সব মাছ ধরা বন্ধ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান শুরু করা হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজ মধ্যরাত থেকে যে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ সহ সকল ধরনের যে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই ২ মাস মেঘনা নদী থেকে ইলিশ আহরণ, বিপণন, মজুদ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের মেঘনা নদীর একটি মাছঘাটে। এখানে এসে আমি যেমনটি দেখেছি যে আসলে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় গতকাল থেকে কিন্তু জেলেরা মাঝ নদী থেকে তাদের নৌকা এবং মাছ ধরার যে সরঞ্জাম সেটি নিয়ে তারা তীরে ফিরে আসতে শুরু করেছেন এবং এই ২ মাস আসলে তাদের সময় কাটছে নৌকা মেরামত করে এবং তাদের যে মাছ ধরার যে জাল রয়েছে, সরঞ্জাম রয়েছে, সেগুলো মেরামত করে তারা আসলে তাদের এই সময়গুলো পার করছেন। আমি জেলা যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের যে খাদ্য সহায়তা ৮০ কেজি করে ২ মাসে ১৬০ কেজি করে তারা চাল পাবেন। তবে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলছেন যে আসলে ২ মাসে শুধুমাত্র এই ১৬০ কেজি চাল দিয়ে তাদের পরিবার এবং সংসার চালানো তাদের বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে ২ মাস এক প্রকার মানবেতরভাবে তাদের জীবনযাপন করতে হয়, মাছ ধরা ছাড়া তাদের অন্য কোনো পেশা তারা জড়িত না থাকার কারণে। এবং আমি জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে জেলেদেরকে সচেতন করতে ইতিমধ্যে মাছঘাটগুলোতে মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ সহ একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স ওই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কিন্তু নদীতে অভিযান পরিচালনা করবে এবং যদি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে মাছ ধরে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন। ফারিয়া। পলাশ, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ দুপুর ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।